নমস্কার। আপনারা দেখছেন এনকে ডিজিটাল, বিশ্বজোড়া বাঙালির আওয়াজ। এই বাংলায় সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল। আমরা এসেছি আপনাদের কাছে ভোটের হওয়া অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন যে রাজ্যে নির্বাচন আসন্ন, 23 এবং 29 দুটি দফায় ভোট হবে। আজকে এই মুহূর্তে আমরা এসেছি আমাদের হাওড়ার বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী কৈলাস মিশ্রার কাছে। মিশ্রাজি কেমন আছে? বেশ ভালো আছি, নমস্কার। ভোটের একটা তীব্র প্রচার চলছে এবং সব থেকে প্রথমে একটা আশ্চর্যজনক প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে, আমরা সাধারণত দেখেছি, আমরা বিভিন্ন ফ্র্যাটার্নিটির মানুষকেই দেখেছি যে আমরা বিধায়ক নির্বাচন করি ভোট দিয়ে, তারপরে বিধায়ক তার এলাকা উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কাজকর্ম শুরু করেন। কিন্তু আপনি একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করেছেন। আমি আস্তে আস্তে দেখছিলাম লিলুয়া রোড আপনি সারিয়েছেন এবং আরো আমাদের একটি স্কুলের পাশের রাস্তা এবং যেখানে যেখানে যা যা বলছেন, এবং জঞ্জাল সাফাই আমরা দেখেছি, বিভিন্ন সমাজ মাধ্যমে দেখছি। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটি আগে নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে এবং রাস্তা সারাই করে জঞ্জাল পরিষ্কার করে ভোট চাইতে যাচ্ছেন। এই এত নতুন পূর্ণ উদ্যমের কি রহস্য? এটা নতুন উদ্যোগ বলবো না, এটা প্রায় আপনি জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 6 মাস আগে সেপ্টেম্বর মাসে মিটিং করেছিলেন, জেলার সাংগঠনিক মিটিং, এবং সেই মিটিং এ আমি এই প্রবলেম গুলো বলেছিলাম। কেন আমাদেরকে তো সারা বছর থাকতে হয় মানুষের পাশে, তো নির্বাচন আসবে তখনই কাজ হবে সেরকম কিছু নেই। আমরা সারা বছরে যেগুলো সুবিধা আছে, ডেভেলপমেন্ট কাজ কোথায় হয়েছে কোথায় এখনো বাকি আছে, সেগুলো আমার নেতার কাছে তুলে ধরেছিলাম। তিনি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রায় যে যে অসুবিধা লিলুয়া বালি বেলুড়ে ছিল সে সমস্ত কাজগুলো অলরেডি ইলেকশনে আগে টেন্ডার অর্ডার হয়ে কাজ শুরু হয়ে গেছে। এবং নিশ্চিতভাবে হ্যাঁ, স্পিডটা এসছে, কেন কি দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়েছে দল থেকে, যে আমাদের নেতা দিয়েছেন, দিদি দিয়েছেন, এই জঞ্জাল মুক্ত, জঞ্জাল পরিষ্কার করে রাখাই তো আমাদের কাজ। এবং বালি খুব দারুণ একটা শহর। বালি হচ্ছে, মানে আমরা যারা বালিবাসী তারা বলি কি গঙ্গা পশ্চিম কূলে বারাণসী সমতুলে, সেরকম একটা কাশি মতন আমাদের এই বালি। এবং এই বালিটা সুন্দর থেকে আর ভালো সুন্দর করতে সমস্ত রকম যে যে স্টেপ আমরা নিয়েছি, আগামী দিনও নেব, তারই একটা স্টেপ আপনি বলছেন। আপনি অলরেডি মানুষকে জানিয়েছেন যে বালি হবে মডেল বিধানসভা। অর্থাৎ মডেল বিধানসভা বলতে কি রাস্তা, জল নিকাশি, আলো এই সমস্ত নিয়েই বলছেন? মডেল বিধানসভা কেন বলছি বলি, আমি যে ওয়ার্ডে কাউন্সিলর হয়েছিলাম আজ থেকে 10 বছর আগে, বালি বিধানসভার মধ্যে ওইটা পড়ে। সেটাও খুব ভালো অবস্থায় সে সময় ছিল না, তার আগে সিপিএম এর কাউন্সিলর ছিলেন। তো সেইটা আমি বলেছিলাম যে এটা মডেল হবে। মডেল মানে রাস্তাঘাট, স্বাস্থ্য, সিকিউরিটি, পরিবেশ, সমস্ত ধরনের একটা মানুষ নিজে অঞ্চলে নিজে বিধানসভাতে যে যে জিনিসগুলো চায় সেগুলো পাবে। এবং ক্লিন গ্রিন হবে বালি, ক্লিন সিটি বালি, গ্রিন সিটি বালি, বেস্ট সিটি হবে বালি, এবং মডেল করে তুলবো এই শপথই আমরা নিয়েছি। এবং নিশ্চিতভাবে সেই লড়াইটা একটু টাফ, বাট টাফ লড়াইটাই তো জেতার জন্য আমরা লড়াই মাঠে আছি, যেত। আমরা জানি যে আপনি বালিতে একটা তীব্র সংগঠন গড়ে তুলেছেন এবং আপনাকে রাজনৈতিক প্রশ্ন কয়েকটি রাখতেই হবে, তার কারণ আপনি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। হাওড়া জেলায় এবং রাজ্যে আপনি দলের কি ফল আশা করছেন? 250, 250 কাছাকাছি যাওয়া উচিত। আর আমাদের জেলায় 8 আমি সদরে আছি 8, যদি আপনি গ্রামীণ সদর দুটো নিয়ে নিন তো 16 হবে। আমি ওই 16 আর 8 থেকে বেশি 2021 সালে যে আমাদের মার্জিন ছিল প্রত্যেকটা সিটে, সে মার্জিন মেবি ডাবল হবে, দেখে নেবেন। সমস্ত সিটে এই মার্জিন বাড়বে, সমস্ত সিট। এবারে আমরা দেখতে পেয়েছি যে 74 জন নতুন প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছেন। 74 জন নতুন, যার মধ্যে আপনিও একজন আছেন। তো এই 74 জন যে নতুন মুখ, এটা কি দলে ইউথহুড বা তারুণ্যের প্রতিষ্ঠা বলে আপনি মনে করেন? নতুন দিতে হয়, নতুন মানে প্রবীণ অনবীনদের মিলিয়ে তো দল চলবে। এবং প্রচুর নতুন নতুন যে মুখ যারা কাজ করেছে অনেকদিন ধরে, ছাত্র যুব আন্দোলন সংগঠন, তাদেরকে তো দল চান্স দিয়েছে, সামনে নিয়ে এসছে। আবার প্রবীণরাও অনেক আছেন যারা দল যখন থেকে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী হিসাবে, তারাও আছেন। তো এই দুটো মেলবন্ধন দিয়েই কোনো দল এগোবে। ওই যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি থাকবো, সেরকম করলে কিন্তু পারফরমেন্স পাবে না দল।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেলবন্ধনে প্রবীণ নবীন যে জুটি সেটা চলছে সব জায়গায়, ওইটাই হিট। একটা সুইপিং ট্রান্সফার হয়েছে প্রায় 41 জন, আপনি খুব ভালো করেই জানেন। 41 জন টপ ব্যুরোক্র্যাটস ট্রান্সফার হয়ে গেলেন যেদিনকে প্রার্থী ঘোষণা হলো তৃণমূল কংগ্রেসের সেই দিনেই। এই যে টপ ব্যুরোক্র্যাটস একসাথে এতজন ট্রান্সফার, এটা স্বাধীনতার পরে কোনো রাজ্যে কোনো দিন হয়নি। এবং তারপরে এর কি ফল হবে? তারপরে দেখছেন তো আইন শৃঙ্খলা কিরকম চলে যাচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে। কেন আপনাকে বলি, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, তার প্রতি সবার শ্রদ্ধা হওয়া উচিত, রেসপেক্ট। কিন্তু এই ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন যখন একটা দল হয়ে রাস্তায় নামে, বিজেপি হয়ে যখন কাজ করতে শুরু করে, তখন তো বলতেই হবে বাধ্য হয়ে যে ইসিআই নট এ ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, দ্য বি টিম অফ বিজেপি। এবং সেই হিসাবে সে কাজ করছে। একজন দুজন নেতা বিজেপির ঠিক করে দিচ্ছে, একে সরিয়ে দিন, ওকে সরিয়ে দিন। আরে বাংলার মানুষকে সরাতে পারবে? অনেক তো 1 কোটি কাছাকাছি তো সরিয়ে দিয়েছে, কিন্তু তারপরে যে 6 কোটি থাকবে সে কোথায় ভোট দেবে? তারা তো ভোট দেবে, তারা তো নিজের অধিকারের জন্য ভোট দেবে। তারা তো এই বাংলার উপর যে অত্যাচার, যে বঞ্চনা হচ্ছে, এবং তারপরে বাংলা ভাষার উপর যে অ্যাটাক, তারপরে বাঙালি অফিসারদের উপর অ্যাটাক হয়েছে। অনেক ভালো ভালো অফিসার যারা বাংলার মাটির সন্তান, তাকে সরিয়ে দেওয়া। চিফ সেক্রেটারি একজন মহিলা বাঙালি, তাকে সরিয়ে দেওয়া হলো। ভালো ভালো অবাঙালিও যারা বাংলার জন্য কাজ করেছেন তাদেরকেও পুলিশ সিপি থেকে এসপি থেকে সরিয়ে দিয়েছে। আমি বলছি ইলেকশন কমিশন ভালো হবে কি জানেন? ও দিল্লি থেকে, ইউপি থেকে, বিহার থেকে, গুজরাট থেকে, মানে বিজেপি যেখানে শাসনে আছে ওইখান থেকে সিপি গুলোকে, এসপি গুলোকে, আইসি গুলোকে নিয়ে আসুক। তারপরেও বাংলা নিজে মেয়েকেই চাইবে, বাংলা আমাদের এই মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিই থাকবে। এই চেঞ্জ করে কিন্তু লাভ হবে না। তার মানে আপনার কথা অনুযায়ী এসআইআর এ যে নাম বাদ গিয়েছে তার কোনো ফায়দা ভারতীয় জনতা পার্টি পাবে না। কি করে পাবে? আপনি একটা মানুষকে যদি ভালো কিছু দেন তখন আপনি তার রিপ্লাই ভালো পাবেন। যদি আপনি কোনো মানুষকে উল্টো পাল্টা কিছু দেন, হয়রানি করিয়ে দেন, অত্যাচার করেন, তাকে বঞ্চিত রাখেন, সে আপনার সঙ্গে কি করবে বাবু? আপনি যেটা দেবেন সেটাই তো রিটার্ন পাবেন। আপনি বাংলার মানুষকে তার ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছেন। প্রত্যেকটা বাড়িতে একটা না একটা ভোটার আছে যারা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ভোট দিচ্ছে, তার নাম বাদ। তাদের মানে কোনো কারণে হিয়ারিং এ ডাকা হয়েছে, ডকুমেন্ট দিয়েছে, তারপরে বাদ। তাদের ফ্যামিলি, তাদের প্রতিবেশী, তাদের পাড়া, তাদের অঞ্চলের লোক মাফ করবে এই সিআই আর বিজেপি কে? করবে না। তাই আপনি অদ্ভুত ফল হবে, আপনি দেখবেন না। মানে বিজেপি যখন মাটিতে যে থাকে না, সে আকাশে লড়াই করতে শিখে। তো বিজেপি মাটিতে পা নেই। যদি ও ভাবতো যে বাংলার মানুষকে আমি হ্যারাস করে, হয়রানি করে, বঞ্চিত করে জিততে পারবো না, তার মন জয় করতে হবে, তখন অন্য পথে হাঁটতো। দুটো হাই ভোল্টেজ কনস্টিটিউয়েন্সি, ভবানীপুর এবং নন্দীগ্রাম, আপনার অ্যাজাম্পশন? এবং দুটোতেই তৃণমূল কংগ্রেস জিতবে। এবং ভবানীপুর তো ছেড়েই দিন, ওইটা তো কোনো লড়াই নেই। নন্দীগ্রামে কি হচ্ছে দেখছেন তো? বলছেন তো নন্দীগ্রামে আমি এখানে ওইখানকার মাটি ছেলেই দাঁড়িয়েছে, এবং জয় বাংলা বললে তার গায়ে জ্বালা লাগছে, জয় বাংলা বলে গাড়ি থেকে নেমে পড়ছেন, থ্রেটেনিং দিচ্ছেন। সেগুলো হবে না। আমি তো একজন বাঙালি, জয় বাংলা বললে গায়ে জ্বালা হবে? কি বলবো? আমরা বারে বারে দেখেছি নন্দীগ্রামের যিনি ভারতীয় জনতা পার্টি প্রার্থী তিনি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? তিনি যে ওনার চরিত্র, ওনার কি বলবো কালচার, এটাই তাকে বলে। আর আমার কালচার, আমার নেতা আমাকে এটা শেখায়নি। তাই জন্য আমি কোনো ইন্ডিভিজুয়াল অ্যাটাকে যাইনি। হ্যাঁ, উনি যতবার আমার নাম নিয়েছেন, যতবার চ্যালেঞ্জ দিয়েছেন, যতবার কথা বলেছেন, ততবার ওনাকে হারিয়েছি আমি। 2024 সালে পুরো বাংলায় ঘুরে ঘুরে বলছিলেন কৈলাস আছে, তালা বন্ধ করে দেয়, ই করে দেয়, ও করে দেয়। এবার সব ভোট দিয়েছে, সব ভোট দিল, হারলো কে? সব ভোট দিল, সিআরপিএফ নাপলো, হারলো কে? যে বুথ নিয়ে উনি বললেন, যে জায়গাটা বললেন, সে বুথে 350 ভোটে হারিয়েছে উনার প্রার্থীকে। তারপরে লজ্জা নেই, একবার বলতে আসলেন না কেন? তো উনি যত বলে, দেখুন বিজেপিতে কিছু নেতা আছে, তারা আমাদের জন্য লক্ষ্মী। তারা ওই যেটা বলবে সেটাই আমরা পাবো। অমিত শাহ 200 পার বলেছিল, 200 দেখলেন আমরা পেলাম। 24-এ বলো 30 ক্রস হবে, আমরা কাছাকাছি 30 পৌঁছেই গেলাম। এবারও 157-200 বলছে, বাড়াচ্ছে না, ভাবছে 200 বলবো, আবার তৃণমূল কংগ্রেস 200 হয়ে যাবে। তো শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, অমিত শাহ, এরা যেইটা বলবে
সেটা আমাদের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য খুব শুভ হয়। কৈলাসদাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ একটাই প্রশ্ন করে আজকের এই সাক্ষাৎকার পর্ব শেষ করব, সেটা হচ্ছে মজবুত সংগঠন, তীব্র জনসংযোগ বালিতে দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকাকালীন এবং তার পরবর্তীতেও বালির মানুষের মন আপনি অধিকাংশই জিতে নিয়েছেন এবং একটা ম্যাজিক সৃষ্টি করেছেন যে নির্বাচনে দাঁড়াবার প্রাককালে আপনি প্রতিশ্রুতি পালন করছেন এবং যেখানে যেখানে যা যা করবেন বলছেন করে দিচ্ছেন। আমরা কি ভবিষ্যতে শুধু বিধায়ক কৈলাস মিশ্রকে পাবো নাকি রাজ্যের মন্ত্রী কৈলাস মিশ্রকে পাবো? এটা দল ঠিক করবে, কিন্তু আপনি বালিকে শ্রেষ্ঠ বালি পাবেন, বেস্ট বালি পাবেন, বালি সুন্দর সিটি হয়ে থাকবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আমি বিধায়ক হয়ে মন্ত্রী হব না সংগঠনের দায়িত্বে পাবো না কোথায় থাকবো, সেটা আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, যে দায়িত্বটাই দেবেন। কিন্তু আমার প্রথম দায়িত্বটা হচ্ছে বিধানসভা নির্বাচনে জেতার পর বালি, সে বালি প্রথমে আমি দেখবো, তারপরে অন্য কোথাও দেখতে যাবো। কৈলাসদাকে এনকে ডিজিটালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা। জয় বাংলা। ভালো থাকবেন।